হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। নিলাম পর্ব অলরেডি কিন্তু মিটে গেছে, প্রত্যেকটা দলই কিন্তু নিজের মতো দলও গুছিয়ে নিয়েছে। তো কেমন হবে আইপিএলের 10 দলের প্রথম একাদশ, সেই নিয়ে আজকের আমার এই ভিডিও। দেখুন, আইপিএলের প্রথম একাদশে থাকতে পারেন সর্বোচ্চ 4 জন বিদেশি। সব দলই কিন্তু প্রথম একাদশে থাকার মতো 15-16 জন খেলোয়াড়কে কিন্তু কিনে ফেলেছে। সব থেকে কম 20 জন ক্রিকেটারকে নিয়ে দল গুছিয়েছে রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দ্রাবাদ। অন্যদিকে সর্বোচ্চ 25 জন ক্রিকেটারকে নিয়ে দল গুছিয়েছে চেন্নাই সুপার কিংস, পাঞ্জাব কিংস এবং গুজরাট টাইটেন্সের মতো দল। কেমন হতে পারে আগামী আইপিএলের দলগুলির প্রথম একাদশ, সেই নিয়েই জানবো। দেখুন, একটি ম্যাচে খেলার সুযোগ পান 11 জন ক্রিকেটার, ঠিক কথাই, কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার ধরলে সেটা কিন্তু 12 জনে দাঁড়ায়। সুতরাং কাজটা কিন্তু অনেকটাই কঠিন, মূলত আইপিএলের মতো জায়গায় যেখানে কিন্তু অনেক অপশন থাকে কোচ এবং অধিনায়কের কাছে, এবং ব্যাপারটা কিন্তু অনেকটাই কঠিন। সেটাই আমরা করেছি এবং সেই প্রথম একাদশের ওপর ভিত্তি করে আমরা দলগুলোর একটা র্যাঙ্কিং নির্ণয় করেছি। এবং আমাদের এই র্যাঙ্কিংয়ে সবারই শেষে যে দলটা রয়েছে, অর্থাৎ নাম্বার 10 যে দল, সেটা কিন্তু লখনৌ সুপার জায়ান্ট। হয়তো অনেকেই অবাক হয়ে যাবেন, যে দল আইপিএল ইতিহাসে রেকর্ড সৃষ্টি করেছে, তার মানে ঋষভ পান্তকে 27 কোটি দিয়ে কিনে যারা ইতিহাস সৃষ্টি করেছে, তারা কি করে সবার পিছনে? ঠিক এখানেই হয়তো তারা গড়বড় করে ফেলেছে। ঋষভ পান্তকে বেশি দাম দিতে গিয়ে তারা কিন্তু তাদের প্লেইং ইলেভেনটাকে ঠিকঠাক গোছাতে পারেনি, প্রপার প্লেয়ার কিন্তু তারা কিনতে পারেনি। অনেক জায়গায় কিন্তু গাফিলতি আছে। হয়তো অনেকে ভাবতে পারেন যে দলে নিকোলাস পুরান আছে, যে দলে ঋষভ পান্ত আছে, যে দলে ডেভিড মিলার আছে, তাদের কমতি কোথায়? তাহলে একবার প্লেইং ইলেভেনটা আপনি এক নজরে দেখুন। ওপেনিংয়ে আসতে পারেন মিচেল মার্স এবং এডেন ম্যাকরাম, দেন ঋষভ পান্ত, নিকোলাস পুরান, আয়ুষ বাদনি এবং ডেভিড মিলার, আব্দুল সামাদ, এতদূর অবধি ঠিক আছে। কিন্তু রবি বিষ্ণয়, আভেজ খান, আকাশদীপ, মহসিন খান এবং মায়াঙ্ক যাদব, পুরো ব্যালেন্সটা দেখলে আপনি বুঝতে পারবেন ওপেনিং এবং বোলিংয়ে কিন্তু এক্সপিরিয়েন্সের ভালো রকম অভাব আছে, এবং মায়াঙ্ক যাদবের ইঞ্জুরিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই বাকি আইপিএলের প্লেইং ইলেভেনগুলোকে দেখে আমার কিন্তু এলএসজিকে নাম্বার 10-এ রাখতে পেরেছি। এবং আমাদের বিচারে নাম্বার 9-এ যে দল রয়েছে সেটা পাঞ্জাব কিংস। এই আইপিএল অকশনে তারা অনেক প্লেয়ার কিনেছে, অনেক নতুন নতুন প্লেয়ার কিনেছে, অনেক ভালো ভালো অলরাউন্ডার কিনেছে। তবু আমার কোথাও গিয়ে যেন মনে হয়েছে ওপেনিং ডিপার্টমেন্ট এবং বোলিং অর্ডারের ইনএক্সপিরিয়েন্স, এই দুটো জিনিস কিন্তু পাঞ্জাব কিংসকে সমস্যায় ফেলতে পারে। তারাও কিন্তু শ্রেয়স আয়ারকে প্রচুর টাকা দিয়ে দলে নিয়েছে, তার পাশাপাশি আর্শদীপ সিং, যুজবেন্দ্র চাহালকেও হিউজ অ্যামাউন্ট দিয়েছে। পাঞ্জাব কিংসের টিম যথেষ্ট ভালো, কিন্তু মিডিল অর্ডারে যদি আরও একবার গ্লেন ম্যাক্সওয়েল, মার্কেস স্টোইনিসরা ফ্লপ করেন ভারতের মাটিতে, তাহলে কিন্তু পাঞ্জাবকেও মুখ থুবড়ে পড়তে হবে। এবং একজন বিদেশি ফাস্ট বোলারের অভাব কিন্তু পাঞ্জাবকে ভোগাতে পারে। হয়তো মার্কো জনসন আছেন, কিন্তু মার্কো জনসন কিন্তু ভারতের মাটিতে অতটাও সফল নয় যেমনটা বিদেশের মাটিতে সফল। এবং মার্কেস স্টোইনিস এবং গ্লেন ম্যাক্সওয়েলের ফর্ম কিন্তু অনেকটাই নির্ভর করবে এই পাঞ্জাব কিংসের পারফরমেন্সের ওপর। এবং পাঞ্জাবের প্লেইং ইলেভেনটা অনেকটা এরকম হতে পারে: প্রভসিমরন সিং এবং জস ইংলিশ ওপেনিংয়ে, দেন শ্রেয়স আয়ার, মার্কেস স্টোইনিস, গ্লেন ম্যাক্সওয়েল, নেহাল ভাদেরা, শশাঙ্ক সিং, তাদের ফিনিশিং ডিপার্টমেন্ট খুবই ভালো হয়েছে। দেন মার্কো জনসন, তিনিও ফিনিশ করতে পারেন। আর্শদীপ সিং, ভাইজাক বিজয় কুমার, যুজবেন্দ্র চাহাল এবং হারমনপ্রীত বরার, এখানেই একজন যদি বিদেশি ফাস্ট বোলার পাওয়া যেত, পাঞ্জাব টিমটা কিন্তু অনেকটা শক্তিশালী হতো। যাই হোক, আমি পাঞ্জাবকে নাম্বার 9-এ রেট করছি। অন্যদিকে আমার বিচারে আমি নাম্বার 8-এ যে দলটাকে রেখেছি সেটা আশিস নেহরার গুজরাট টাইটেন্স। গুজরাট টাইটেন্সও কিন্তু খুব ভালো অকশন কাটিয়েছে, 25 জন প্লেয়ারকেই কিনেছে। অনেক নতুন মুখ আমরা শুভমান গিল এবং রাশিদ খানের সঙ্গে জুড়তে দেখব। বিশেষত জস বাটলার এই দলের সাথে যোগ দিয়েছে, যেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জস বাটলার এবং শুভমান গিল যদি ওপেনিং করে, এছাড়াও সাই সুদর্শন আছেন এবং আরও ভালো ভালো অলরাউন্ডারও কিন্তু এই দলে রয়েছেন। কিন্তু তারপরেও কোথাও যেন ফিনিশিংয়ের সমস্যা কিন্তু এই দলটাকে ভোগাবে। ডেভিড মিলারের পারফেক্ট বিকল্প কিন্তু তারা পায়নি। এবং গুজরাটের প্লেইং ইলেভেনটা অনেকটা এরকম হতে পারে: শুভমান গিল এবং বাটলার ওপেনিংয়ে, দেন সাই সুদর্শন, মহিপাল লোমরোড, শাহরুখ খান, সারফানে রেডারফোর্ড, রাহুল তেওয়াটিয়া, ওয়াশিংটন সুন্দর, রাশিদ খান, কাগিজর রাবাডা, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণ। বোলিং বিভাগ যথেষ্ট ভালো লাগলেও তাদের কিন্তু টি20-তে পারফরমেন্স অতটাও ভালো নয়। তাই আমি গুজরাটকে রেট করছি নাম্বার 8-এ। দেন আমাদের পরবর্তী দল নাম্বার 7 রাজস্থান রয়্যালস।
হয়তো খাতায় কলমে রাজস্থান রয়্যালস অনেক শক্তিশালী টিম, কিন্তু আমার কোথাও গিয়ে যেন মনে হয়েছে জস বাটলারের অভাব কিন্তু রাজস্থানকে ভোগাবে টপ অর্ডারে। তার পাশাপাশি যুজবেন্দ্র চাহাল এবং রবি অশ্বিনের বিকল্প কখনো মহেশ থিকসানা এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা হতে পারেন না, এবং জোফ্রে আর্চারের মতো একজন চোটপ্রবণ প্লেয়ার যদি কোনো কারণে চোট পেয়ে ছিটকে যান তাহলে রাজস্থানকে কিন্তু বড় সমস্যার সম্মুখীন হতে পারে, কারণ তাদের বোলিং ডিপার্টমেন্টটা কিন্তু অনেকটাই নড়বড়ে দেখাচ্ছে। এবং রাজস্থানের প্লেইং 11টা কেমন হতে পারে, যশস্বী এবং সঞ্জু ওপেনিংয়ে, দেন নীতিশ রানা, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, সিমরান হিটমায়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, জোফ্রে আর্চার, তুষার দেশপান্ডে, মহেশ থিকসানা, আকাশ মাদওয়াল এবং 12 ম্যান হিসেবে সন্দীপ শর্মা। যেমন ব্যাটিং কিন্তু অনেকটাই ভালো লাগছে, তবে যদি বোলিং ডিপার্টমেন্ট যদি ক্লিক না করে সেক্ষেত্রে রাজস্থান দল কিন্তু মুখ থুবড়ে পড়তে পারে। তাই রাজস্থানকে আমি আমার প্লেইং 11-এর র্যাঙ্কিংয়ে নাম্বার 7-এ রেখেছি। অন্যদিকে নাম্বার 6-এ যে দল রয়েছে সেটা আমাদের অনেকেরই প্রিয় মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। তারাও কিন্তু 25 জন প্লেয়ারকেই কিনে নিয়েছে এই IPL মেগা অকশন থেকে। এই দলেই কিন্তু অনেকের আবার হোম কামিং হয়েছে। স্যাম কুরান দলে ফিরেছেন, রবি অশ্বিন দলে ফিরেছেন, বিজয় শঙ্কর দলে ফিরেছেন এবং দলও কিন্তু একটা দুর্দান্ত স্পিন অ্যাটাক তৈরি করেছে। নূর আহমেদকে অনেক টাকা দিয়ে তারা কিন্তু দলে নিয়েছে, কিন্তু কোথাও যেন আরও একবার ফিনিশিংয়ের অভাব লক্ষ্য করা গেছে এবং নিউজিল্যান্ডের টপ অর্ডার যদি না চলে সেক্ষেত্রে কিন্তু চেন্নাইকে সমস্যার মধ্যে পড়তে হতে পারে, বিশেষত চেপকের বাইরে কিন্তু চেন্নাই সমস্যায় পড়তে পারে হাই স্কোরিং গেমে। দেখুন চেন্নাইয়ের প্লেইং 11টা অনেকটা এরকম হতে পারে, ঋতুরাজ গাইকোয়াড় এবং ডেভন কনওয়ে ওপেনিংয়ে, দেন রাহুল ত্রিপাঠী একটা দারুণ বাই করেছে, দেন শিবম দুবে, দীপক হুডা, স্যাম কুরান, রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রবিচন্দ্রন অশ্বিন, মাথিসা পাতিরানা এবং নূর আহমেদ, এবং অবশ্যই 12 ম্যান হিসেবে কিন্তু খালিল আহমেদ খেলতে পারে। শুধু আমার একটাই সমস্যা লেগেছে, চেন্নাইয়ের কিন্তু প্রপার ফিনিশিংয়ের অভাব লেগেছে। মহেন্দ্র সিং ধোনি কি আর আগের মতো ফিনিশিং করতে পারবে? যদি ফিনিশিং করতে পারে চেন্নাইয়ের টিম আরও একবার ক্লিক করবে, কিন্তু চেন্নাইয়ের ফিনিশিং বাদে হয়তো চিপকের মাঠের জন্য এই প্লেইং 11 পারফেক্ট হতে চলেছে এবং তাই চেন্নাই আমার প্লেইং 11-এর র্যাঙ্কিংয়ে নাম্বার 6-এ থাকে। দেন আমাদের বিচারে নাম্বার 5 দিল্লি ক্যাপিটালস। খুব সুন্দর অকশন কাটিয়েছে তারা। KL রাহুলকে যেমন দলে নিয়েছে, নটরাজন মুকেশ কুমারের একটা ডেড বোলিং কম্বিনেশন তারা গুছিয়েছে, সাথে তো মিচেল স্টার্ক রয়েছেই। সব কিছু দিক থেকে দেখতে গেলে শুধুমাত্র ফিনিশিং ডিপার্টমেন্টটা ছাড়া দিল্লি ক্যাপিটালসের টিম কিন্তু দারুণ স্টেবল লাগছে। এই টিমে যেমন KL রাহুলের মতো ডিফেন্সিভ প্লেয়ার আছে, তেমনি জ্যাক ফ্রেসার্স ম্যাকগ্রকের মতনও অ্যাটাকিং প্লেয়ার আছে, সাথে রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন আকসার প্যাটেল। দিল্লির প্লেইং 11টা অনেকটা এরকম হতে পারে, ম্যাকগ্রক এবং রাহুল ওপেনিংয়ে, দেন অভিষেক পোড়েল, হ্যারি ব্রুক, ট্রিস্টান স্টাবস, আকসার প্যাটেল, আশুতোষ শর্মা, মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমার, নটরাজন এবং ইম্প্যাক্ট হাব হিসাবে মহেশ শর্মা। অবশ্যই একটা T20 উপযোগী টিম, তাই আমি এই দিল্লি ক্যাপিটালস টিমটাকে 5 নম্বরে রেখেছি। এবং 4 নম্বরে আমার বিচারে যেটা রয়েছে সেটা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। আমার কিছু কিছু জায়গায় কলকাতা নাইট রাইডার্সের অকশন স্ট্র্যাটেজি নিয়ে একটু সমস্যার সৃষ্টি হয়েছিল বলে মনে হয়েছে, যেমনটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারের বাইটা হয়তো KKR-এর জন্য অনেক কিছুকে প্রভাবিত করেছে, হয়তো আরও ভালো মানের কোনো প্লেয়ারকে KKR নিতে পারত, আমার তেমনটাই মনে হয়েছে। ওভারঅল KKR-এর টিম কিন্তু যথেষ্ট ব্যালেন্স চ্যাম্পিয়ন টিম, তারা সেই চ্যাম্পিয়ন দলেরই 6 জনকে রিটেন করেছিল, তার পাশাপাশি অনেক প্লেয়ারকে কিন্তু তারা আবার বাইব্যাক করেছে। তাই KKR কিন্তু অবশ্যই খাতায় কলমে শক্তিশালী, হয়তো তারা ক্যাপ্টেনকে ধরে রাখতে পারেনি, ফিল সল্টকে ধরে রাখতে পারেনি। যেমন KKR-এর প্লেইং 11টা হতে পারে কুইন্টন দি কক এবং সুনীল নারায়ণ ওপেনিংয়ে, দেন ভেঙ্কটেশ আইয়ার, আঙ্ক্রিস রঘুবংশী, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, হর্ষিত রানা, আন্দ্রিক নকিয়া, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী এবং ইম্প্যাক্ট সাব হিসাবে অজিঙ্ক্য রাহানে। দেখুন কলকাতা নাইট রাইডার্সের গোটা টিমটা নির্ভর করছে আরও একবার সুনীল নারায়ণ এবং অ্যান্ড্রে রাসেলের ওপর ভর করে। তাদের দুজনের ব্যাট বল যদি চলে তাহলে KKR আরও একবার বাজিমাত করবে, তাই আমার বিচারে KKR নাম্বার 4। দেন নাম্বার 3 রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অনেকের হয়তো আমার এই মতের সঙ্গে মিল হবে না,
কিন্তু আমার মতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু কিন্তু এবারে অন্যতম একটা শক্তিশালী টিম করেছে। তার কারণ বেঙ্গালুরুর অকশন স্ট্র্যাটেজি ছিল সম্পূর্ণ আলাদা। তারা কোনো বড় নামের পেছনে টার্গেট করেনি, তারা ইন্ডিভিজুয়াল পারফেক্ট পজিশনের প্লেয়ার খুঁজেছে এবং সেই প্লেয়ারকে কিনেছে, যার জন্য আমার আরসিবির প্লেইং 11টাও অন্যতম সেরা লেগেছে। এই দলে লায়াম লিভিংস্টন এসছে, এই দলে ক্রুনাল পান্ডে এসছে, এই দলে টিম ডেভিড এসছে এবং জস হ্যাজেলউডের মতো বিশ্বমানের বোলার এসছে। হয়তো তারা উইল জ্যাক্সকে রিটেন করেনি, গ্লেন ম্যাক্সওয়েলকে রিটেন করেনি, মোহাম্মদ সিরাজকে রিটেন করেনি, কিন্তু তারা ইমোশনকে জায়গা দেয়নি। তারা একটা দুর্ধর্ষ প্লেইং 11 খুঁজেছে অকশন টেবিলে এবং সেটা তারা গোছাতেও সক্ষম হয়েছে। আমার মনে হয় গত 4-5 বছরের অন্যতম সেরা বোলিং অ্যাটাক তারা কিন্তু এই অকশন টেবিলে গুছিয়ে নিয়েছে। আরসিবির প্লেইং 11টা অনেকটা এরকম হতে পারে: বিরাট কোহলি এবং ফিল সল্ট ওপেনিংয়ে, দেন রজত পাটিদার, লায়াম লিভিংস্টন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডে, ভুবনেশ্বর কুমার, সুয়শ শর্মা, ইয়াস দয়াল, জস হ্যাজেলউড এবং ইম্প্যাক্ট সাব হিসাবে রাশিক সালিমদার। আমি বারবার বলছি আরসিবির প্রত্যেকটা প্লেয়ার কিন্তু প্রত্যেকটা পজিশনের জন্য পারফেক্ট এবং ম্যাচ উইনার। সেই জন্য আমি আরসিবির প্লেইং 11টাকে নাম্বার 3তে জায়গা দিয়েছি। অনেকেরই হয়তো আমার এই মতের সঙ্গে মিল নাও হতে পারে, কিন্তু আমার বিচারে আরসিবির অকশন স্ট্র্যাটেজি কিন্তু পারফেক্ট ছিল এবং তারা সঠিক প্লেইং 11 খুঁজেছে। এবং লাস্ট টপ 2 এর নাম্বার 2 সেটা কবি আমারানের সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা আগেরবার একটুর জন্য চ্যাম্পিয়নশিপের তকমা পায়নি, কিন্তু এবার আর তারা ছেড়ে কথা বলেনি। তারা ঈশান কিষানকে দলে নিয়েছে, তার পাশাপাশি হর্ষল প্যাটেল, মোহাম্মদ শামিকেও কিন্তু তারা দলে ফেরিয়েছে। তাই একটা পাওয়ার প্যাক টিম কিন্তু হয়েছে প্যাট কামিন্সের। সানরাইজ হায়দ্রাবাদের স্কোয়াড আগে থেকেই শক্তিশালী ছিল। যে স্কোয়াডে ট্রাভিস হেড, হেনরিক ক্লাসেনরা থাকে, সেই স্কোয়াড নিয়ে আর নতুন করে আলোচনার কোনো কথাই থাকতে পারে না। এবার সেই স্কোয়াডে ঈশান কিষান যোগ দিয়েছে। জাস্ট ভাবুন প্লেইং 11টা কেমন হতে পারে সানরাইজ হায়দ্রাবাদে। পাওয়ার প্যাক ব্যাটিং লাইন আপ: ট্রাভিস হেড, অভিষেক শর্মা ওপেনিংয়ে, দেন ঈশান কিষান, নীতিশ কুমার রেড্ডি, হেনরিক ক্লাসেন, অভিনব মনোহর, কামিন্ডু মেন্ডিস, প্যাট কামিন্স, হর্ষল প্যাটেল, রাহুল চাহার, মোহাম্মদ শামি এবং ইম্প্যাক্ট সাব হিসাবে সিমরনজিৎ সিং। কোনো জায়গায় কামিন্ডু মেন্ডিসের জায়গায় অ্যাডাম জাম্পাও খেলতে পারে। তাই আমার কাছে সানরাইজ হায়দ্রাবাদের এই প্লেইং 11টাকে ভয়ঙ্কর লেগেছে এবং আমরা প্লেইং 11-এর বিচারে এটাকে নাম্বার 2 রেট করেছি। আগের বার কিন্তু তাদেরকে ফাইনালে আটকাবার জন্য কেকেআর ছিল, এবার কিন্তু কেকেআরের টিমটাকে অতটাও শক্তিশালী লাগছে না। অন্যদিকে সানরাইজ হায়দ্রাবাদের টিম কিন্তু ভয়ঙ্কর লাগছে, ভয়ঙ্কর টিম সাজিয়েছে কবি আমারানের দল। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, নাম্বার 1 সেটা মুম্বাই পাল্টন, মুম্বাই ইন্ডিয়ান্স। যাবতীয় ভুল ভ্রান্তিকে দূরে সরিয়ে তারা কিন্তু প্রথমেই রিটেনশনেই কিন্তু বাজিমাত করে দিয়েছে। তারা কোর টিমকেই কিন্তু রিটেন করেছিল, তার পাশাপাশি অকশনে উইল জ্যাক্সের মতো প্লেয়ারকে তারা দলে নিয়েছে। দীপক চাহার, ট্রেন্ট বোল্ট জুটিকে তারা কিন্তু দলে ফিরিয়েছে, যারা বুমরার সাথে বল করবে। তার মানে আপনি বুঝতেই পাচ্ছেন দল কেমন হয়েছে। তার পাশাপাশি উঠতি ট্যালেন্ট আল্লাহ গজফর, তার পাশাপাশি মিচেল স্যাটনারের মতো অভিজ্ঞ স্পিনারকে তারা দলে নিয়েছে। তাদের দল অলরেডি আগে থেকেই স্যাটেল ছিল। তার পাশাপাশি এই ইনক্লুশনগুলো কিন্তু মুম্বাইকে আরও শক্তিশালী করেছে। চলুন এক নজরে দেখে নিই মুম্বাইয়ের প্লেইং 11টা। রোহিত শর্মা এবং উইল জ্যাক্স ওপেন করবেন, দেন তিলক ভার্মা, সূর্যা কুমার যাদব, নমন ধীর, হার্দিক পান্ডিয়া, রবিন মেন্স, মিচেল স্যাটনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, জসপ্রীত বুমরা এবং গজফর কিন্তু ইম্প্যাক্ট সাব হিসাবে আসবে। পারফেক্ট টি20 স্পেশালিস্ট টিম এবং ওয়ান অফ দ্য বেস্ট টিম লেগেছে আমার এই আইপিএলে। এবং যে দলে বুমরা, রোহিত শর্মা, হার্দিক পান্ডে, সূর্যা কুমার যাদবের মতো প্লেয়ার থাকে, তাকে তো আপনাকে নাম্বার 1 রেট দিতেই হবে। তাই আমার বিচারে সব প্লেইং 11গুলোকে নিখুঁতভাবে জাজ করার পর আমি কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে নাম্বার 1 র্যাঙ্কিং দিতে বাধ্য হয়েছি। সব দিক থেকে, সেটা ব্যাটিং বলুন, বোলিং বলুন এবং মিডল অর্ডার ফিনিশিং বলুন, সব দিক থেকে মুম্বাই এগিয়ে, নাম্বার 2 সানরাইজার্স হায়দ্রাবাদ এবং নাম্বার 3 আরসিবি। এবং আপনাদের মত কি
অবশ্যই প্লেইং 11-এর উপর বিচার করে বা ওভারঅল টিম ভিউ থেকে কারা এগিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন।